ঠিক আগ মুহূর্তে কেঁদে উঠল নবজাতক, রক্ষা পেল জীবন্ত কবর থেকে। মৃত্যু সনদ দেয়া নিয়ে সদুত্তর নেই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ চায়নি ৭৫ পরবর্তী ক্ষমতা গ্রহণকারীরা। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। ইমোতে বন্ধুত্ব, পরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে। ব্যবসার কথা বলে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট। কথিত যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমকে খুঁজছে রাজশাহীর পুলিশ। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও তৈরি পোশাকের চালানে মাদক। স্ক্যানিংয়ে মেলে ৩৯,০০০ ইয়াবা। রফতানি বাজারে ইমেজ সংকটের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। চলছিল কবর খোঁড়ার কাজ। কিছুক্ষণের মধ্যে নামানো হবে কবরে। এমন সময় নড়াচড়া করে কেঁদে ওঠে নবজাতকটি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণার পর শুক্রবার ঘটে এমন ঘটনা। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বুধবার প্রসব ব্যথা নিয়ে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি হন টঙ্গীর শাহিনুর বেগম। শুক্রবার ভোরে সন্তান প্রসব করেন তিনি। শিশুটির বাবা জানান, চিকিৎসকরা মৃত ঘোষণা করলে মৃত্যুর সনদ নিয়েই তাকে প্রথমে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। কবর দেওয়ার খরচ বাবদ টাকা সঙ্গে না থাকায় দাফনের জন্য নেওয়া হয় রায়ের বাজার কবরস্থানে। সেখানেই কবর খোঁড়া হচ্ছিল। দাফনের ঠিক আগ মুহূর্তে হাসপাতাল থেকে মৃত শিশুটিকে যে প্যাকেটে মুড়িয়ে দেওয়া হয়, হঠাৎ সেই প্যাকেট নড়াচড়া করতে দেখেন বাবা। কেঁদে ওঠে শিশুটি। প্যাকেট খুলে দেখা যায় শিশুটি তখনও জীবিত। লেবাররা কবর খুঁজছে, খোঁজার পরে চায়া দেখা যে বড় বড় করে নিঃশ্বাস ছাড়তেছে, তখন এই লাশ আর দাফন করা হয়নি। কবরটা কাটটা মানে হালকা ফিনিশিং দেওয়া ধরছি, ধরে করে ভাই আমি কার্টনটা খোলেন। কার্টনটা খুলতে গেছি, কার্টন খোলার শেষ, ভাই আমার দিয়ে বাচ্চা লড়ে। এরপর তাকে নিয়ে আবার ঢাকা মেডিকেলে ছোটেন বাবা। চিকিৎসকরা ফেরত নেন মৃত্যু সনদ। মুচলেকা নিয়ে আবার ভর্তি করা হয় শিশুটিকে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নবজাতকটি। বাচ্চা হওয়ার সময় মৃত্যু ঘোষণা করছিল, পরে দাফন করার সময় বাচ্চা কাজ আসছে, পরে নিয়ে আসছি, পরে ডক্টর আসছি। এ বিষয়ে হাসপাতালটির পরিচালক জানান, সময়ের আগেই ভূমিষ্ঠ হয় মেয়ে শিশুটি। চিকিৎসকের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন এরকম হলো বা ডক্টর কিভাবে এটা মিস করলো সেগুলো আমরা জানার চেষ্টা করছি, এবং কোনো নেগলিজেন্সি আছে কিনা যেন তদন্ত করতে দিয়েছি। আমাদের মেইন যে জব, প্রাইম রেসপন্সিবিলিটি যদি শিশুটিকে বাঁচিয়ে রাখা, সেটার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চলছে। শিশুটির বাবা বিআরটিসির বাস চালক। এটি তাদের দ্বিতীয় কন্যা সন্তান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো দিয়ে গড়ে তোলে বন্ধুত্ব। পরে রাজশাহীর এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন মাদারীপুরের কথিত আমেরিকান প্রবাসী সাইফুল খান শামীম। এর মধ্যে ব্যবসা সহ নানা প্রলোভনে হাতিয়ে নেয় প্রায় ১১ লাখ টাকা। এ ঘটনায় রাজশাহীর পবা থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। পুলিশ বলছে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ঘটনার শুরু এবছরের ২রা মার্চ। ভুক্তভোগীর ইমো নম্বরে SMS এর মাধ্যমে শুরু হয় বন্ধুত্ব। পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। ঘনিষ্ঠ সম্পর্কের আড়ালে কথিত প্রেমিক জানতে থাকেন মেয়েটির আর্থিক অবস্থা। পরে ২৪ জুন রাজশাহীতে মেয়ের বাড়িতে এসে মিথ্যে পরিচয়ে বিয়েও করে প্রতারক শামীম। পরদিনই সপ্তাহখানেকের পর ফেরার আশ্বাস দিয়ে ব্যবসায়িক জরুরি কাজের কথা বলে ঢাকায় চলে আসে শামীম। এরই মধ্যে বিয়ের পূর্ব ও পরবর্তী সময়ে জুন ও জুলাই মাসে ৮ দফায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১০,৯০,০০০ টাকা হাতিয়ে নেয় সে। ব্যবসা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শামীম টাকা নিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। পরে ২৩ আগস্ট প্রতারক শামীম ভুক্তভোগী ওই নারীকে নিজ বাড়িতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ি আসে। এ সময় ব্যবসায়িক প্রয়োজন দেখিয়ে ৫০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় সে। এতে পরিবারের সন্দেহ হলে থানার মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন তার দেয়া ঠিকানাটি ভুয়া। তবে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ও দেশে থাকে না, ও ঢাকায় আজকে উঠছে কমলাপুরে, আগে থাকতো ওয়ারিতে, এখন আইছে কমলাপুরে। ওই লোকটা হারাই গেলে তো আর সবচেয়ে। পুলিশ বলছে আসামিকে গ্রেফতারের পর নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমেরিকা থাকতো, দেশে আসছে, তারপরে ঢাকায় বিজনেস করতে টাকার প্রয়োজন, তাতে সম্পর্ক গড়ার জন্য সে বিভিন্ন সময় টাকা পয়সা দেয়। মামলাটি বর্তমানে তদন্তের আছে।
তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গেল 5 সেপ্টেম্বরের পর থেকে ভুক্তভোগী নারীর সাথে যোগাযোগ বন্ধ রেখেছে প্রতারক শামীম। আর 13 সেপ্টেম্বর বাদী হয়ে রাজশাহীর পবা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী নিজেই। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কোকনের পর তৈরি পোশাকের কার্টনে এবার মিলল ইয়াবা। ধরা পড়ল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিশ্লেষকরা বলছেন, নেপথ্যের চোরা কারবারিরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় থামছে না অপকর্ম। এ ঘটনার দায় নিতে নারাজ তৈরি পোশাক ব্যবসায়ীদের দাবি, যে কোনো উপায়ে জড়িতদের চিহ্নিত করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। অর্থনীতিবিদরা মনে করছেন, বারবার এমন ঘটনা রপ্তানি কেন্দ্রিক অর্থনীতির জন্য অশনি সংকেত। মাস দেড়েক আগে বিমানবন্দরে পোশাকের কার্টনে অ্যামফিটামিন জব্দের ঘটনায় তোলপাড় হয়েছিল পুরো দেশ। আবারও দৃশ্যপটে পোশাকের কার্টন, এবার তাতে ইয়াবা। 439টি কার্টন ভর্তি প্রায় 40,000 ইয়াবা। বিল অব এক্সপোর্ট অনুযায়ী এসব মাদক চোরাচালানে রফতানিকারক হিসেবে লেখা হয়েছে MS সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজের নাম, যার ঠিকানা খিলগাঁও পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট, যেখানে ঠিকানা দেয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা ব্যবস্থায় নেই কোনো ত্রুটি, যদিও তা মানছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। বিমানবন্দরের কাস্টমস বা আমাদের নিরাপত্তা বাহিনী জড়িত থাকলে তো ধরাই থাকবে। তো আমরা যে সঠিকভাবে কাজ করছি এটা তারই প্রতিফলন। ট্রান্সশিপমেন্ট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো সেটাই প্রমাণ হলো যে ধরুন ইয়াবা হয়তো আপনার মায়ানমার থেকে বা থাইল্যান্ড থেকে এসেছে আমাদের দেশে, কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং এখানে বেরিয়ে যাওয়া হয়তো সহজ দেখেই চোরাচালানিরা এই পন্থাটা বেছে নিয়েছে। কোনোভাবেই এই ঘটনার দায় নিতে নারাজ তৈরি পোশাক ব্যবসায়ীরা। তাদের দাবি, দোষীদের শাস্তি। এমনি এয়ারপোর্টে হেঁটে হেঁটে চলে যেতে পারে না, কেউ না কেউ তো নিয়ে গেছে, তাহলে তাকে স্পটেই কেন ধরা হয় না? কে বা কারা এর পিছনে মদতদাতা এবং জড়িত, সবাইকে বের করা দরকার। অর্থনীতির লাইফলাইন পোশাক খাতে রফতানির আড়ালে এ ধরনের অপতৎপরতা বিশ্ববাজারে দেশের ইমেজ সংকট তৈরি করবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বাংলাদেশের যে রপ্তানি, এটি হচ্ছে লাইফলাইন অফ আওয়ার ইকোনমি। সুতরাং এই খাতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে কেউ যদি অপব্যবহার করে, এবং এটার অপপ্রয়োগ কিন্তু বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের ইমেজ, বাংলাদেশের জন্য যে সুনাম, সেগুলো কিন্তু আমাদের যে আন্তর্জাতিক যে ক্রেতা আছে, সেই ক্রেতাদের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। অভিনব কৌশলে কার্টন ভর্তি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে পাচারের চেষ্টা করা হয় ইয়াবা। সৌদি এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে গত রাতে রিয়াদে যাওয়ার পথে ধরা পড়ে বিমানবন্দরে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। খাদ্যের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্য সংকটের পরিস্থিতি থেকে বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে উন্নীত করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারে এ কথা বলেন তিনি। মহামারী করোনার মধ্যে সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে। বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটে কৌশলে খাদ্য ঘাটতি এড়িয়েছে বাংলাদেশ। সরকারের প্রণোদনা আর মানুষের দৃঢ় মনোবলে এখনও প্রায় 17 কোটি মানুষের এই দেশে 3 বেলা খাবার জুটছে অন্তত বেশিরভাগ মানুষের। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আন্তর্জাতিক এক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সংকট নিয়ে আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করলেও এখন খাদ্য উদ্বৃত্তের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা অর্জনের চেষ্টা চলছে। যখন সরকার গঠন করি 24 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির দেশ বাংলাদেশ। 2001 সালে যখন আমাদের 5 বছর পূর্ণ করি, তখন আমরা 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা উদ্বৃত্ত রেখে যাই। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। করোনায় কৃষি সহ সব খাতে প্রণোদনার কারণে সংকট ঘনীভূত হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য তার প্রভাব না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়, হত দরিদ্র যারা
আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সবসময়। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শুক্রবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় 15 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1527 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,86,086 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 13,577 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,40,129 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,527 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,86,086 জন। 24 ঘন্টায় মারা গেছেন 15 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,623 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,509 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3,738 জন। চট্টগ্রামে কর্ণফুলী নদী দখল ও দূষণ মুক্ত রাখতে নদীর বুকেই হয়ে গেল ব্যতিক্রমী ও প্রতিবাদী সাম্পান র্যালি। রং বেরঙের ব্যানার নিয়ে এতে অংশ নেয় শত শত সাম্পান। মুজিববর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ আয়োজন করে। ঐতিহ্যবাহী কর্ণফুলীর বুকে শত শত সাম্পান, রং বেরঙের ব্যানারে নদী বাঁচাতে নদীর বুকে সারি সারি সাম্পানের ভাসমান র্যালি। লক্ষ্য চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদী দখল, দূষণমুক্ত ও বন্দর রক্ষা। মুজিববর্ষ উপলক্ষে এই আয়োজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের। এমন এক সময় ছিল কর্ণফুলী দিয়ে বাংলাদেশে নয় পৃথিবীর বিখ্যাত ভ্রমণকারীরা এবং বণিকরা এদিক দিয়ে আসে বাণিজ্য করত। তাই কর্ণফুলী হচ্ছে চট্টগ্রামের প্রাণ। কর্ণফুলী দূষিত হচ্ছে, কর্ণফুলী অবৈধ করা যাচ্ছে। শুধু প্রতিবাদ নয়, আমরা প্রতিরোধের জন্য পদক্ষেপ নিয়েছি। কর্ণফুলী নদীর তীরে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে সমস্ত শিল্প ইটিভি নেই, তাদের এই শিল্প বর্জ্যের কারণে কর্ণফুলী যে প্রতিদিনই যে দূষণের মাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, এটার থেকে আসলে রক্ষা পাওয়া যাবে। ব্যতিক্রমী ও প্রতিবাদী এই র্যালিতে অংশ নেয় কয়েকশো সাম্পান। এ সময় নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানা দাবি তুলে ধরেন নদী সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন করে অবৈধ দখলদার উচ্ছেদ করে, বিশেষ করে যেখানে মৎস্যবন্দর হয়েছে এবং এই যে সিটি কর্পোরেশনের প্রাক হয়েছে, এগুলো উচ্ছেদ করে নদীকে তার সমমহিমায় ফিরে আনা হোক। কর্ণফুলীকে যারা দখল করছে তাদের দখল উচ্ছেদ করতে হবে, যারা দূষণ করছে তাদেরকে সচেতন করে দূষণ মুক্ত করতে হবে কর্ণফুলীকে, তাহলে কর্ণফুলী বাঁচবে। কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে চরপাথরঘাটা ঘুরে একই স্থানে শেষ হয় ব্যতিক্রমী এই র্যালি। শনিবার বিকেলে হবে কর্ণফুলীর বুকে সাম্পান বাইচ। কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বন্দর বাঁচবে, আর চট্টগ্রাম বন্দর বাঁচলে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। তাই এই নদী রক্ষায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এরকম ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুয়ারে শারদীয় দুর্গোৎসব। দেবীপক্ষের চলছে বোধনের ক্ষণ গণনা। আর 4 দিন পরই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতায় শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। রাজধানীর মণ্ডপগুলোতে প্রতিমা আর প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আসছে মা আনন্দময়ী, প্রকৃতিতে তার আগমনী সুর, আর মণ্ডপে মণ্ডপে দেবী বরণের তোড়জোড়। কাদামাটিতে গড়া মৃন্ময়ীর চিরণময় রূপে রং তুলির আঁচড়ে জেগে উঠছে ত্রিনয়ন। প্রস্তুত হচ্ছে প্যান্ডেল, বাঁশ বেত ককশিট কেটে ছেটে ফুটিয়ে তোলা হচ্ছে নকশার বুনন। তবে পুজোর সংখ্যা কম হওয়ায় এবার প্রতিমা তৈরির চাপও কম বলে জানান মৃৎশিল্পীরা। আমি যেমন প্রতি বছর 17টা 18টা কাজ করি, এবার 11টা করছি। অন্য বছরের তুলনায় 6-7টা কম পড়ে গেছে। অনলাইন থেকে একটা ডিজাইন নিয়ে মোটামুটিভাবে বর্ত রক্ষা করা যেটা বলে। নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি দেবেন ভক্তরা, জানান আয়োজকরা। শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীদের ভক্তদের প্রবেশের সম্পূর্ণ নিশ্চয়তা আমরা বিধান করেছি। 26 অক্টোবর বিজয়ের আনুষ্ঠানিকতায় বিসর্জনে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব। আর কেবল 5 দিন, এরপর মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মায়ের আগমনে পরাজিত হবে সকল আসুরিক শক্তি, এমনটাই প্রার্থনা ভক্তদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। রাজধানী পাইকারি বাজারে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম।
বিক্রেতারা বৃষ্টি আর বন্যার অজুহাত দিলেও ক্রেতারা বলছেন কোনো অজুহাতে একবার দাম বেড়ে গেলে সেটা আর সহজে কমে না। রাজধানীর পাইকারি সবজির বাজারে আগুন। সরবরাহ থাকলেও বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যান্য সবজির তুলনায় শীতের সবজিতে দামের আঁচ একটু বেশি। নিউ মার্কেট কাঁচা বাজারে শিম, মিষ্টি কুমড়া, টমেটো, ঢেঁড়স, বেগুন সহ সব সবজির দর সপ্তাহ ব্যবধানে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন বন্যা আর বৃষ্টিতে নষ্ট হওয়ায় এবং সরবরাহ কমায় বাজার এমন চড়া। বন্যা হওয়ার কারণে এখনো চাষ ভালো করে হচ্ছে না, খুব কাশি জিনিসপত্র, এই জন্য দাম বেশি। যে সবজিগুলো আমার আগে চাষ করেছিল ওগুলো তো পানিতে সব ডুবে গেছে, এইটার মূল কারণ। মাল আমদানি হয়ে গেলে অটোমেটিক বাজার দাম কমে যাবে। ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলছেন বন্যা আর বৃষ্টির অজুহাত দিলেও একবার দাম বাড়লে বাজার আর সহজে স্থিতিশীল হয় না। অনেকদিন ঊর্ধ্বমুখী থাকে বাজার। সরকারের নির্দেশনার সঙ্গে বাজারের কোনো সমন্বয় নেই বলেও অভিযোগ তাদের। দেখা গেছে 1000 টাকা নিয়ে এসেছি, তো আমি যে বাজার করতে যাচ্ছি তার অর্ধেকও করতে পারছি না, আমাকে অর্ধেক না করেই ফিরে যেতে হচ্ছে। কজ নেয়, সেটা নিয়ে ওরা দাম বাড়ায়, তারপরে ওই জিনিসটা চলে গেলে ওই দামটা কমায় না। ওটা জাস্ট একটি রিজন যা দাম বাড়ানো। সরকার কেজি প্রতি 30 টাকা নির্ধারণ করে দিলেও আলু কিনতে হচ্ছে 50 টাকা কেজি দরে। বাড়তি এই দামে মধ্যবিত্ত ক্রেতারা পড়ছেন বিপাকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার পর এবার যুক্তরাষ্ট্রের জনসন এবং জনসনের উদ্ভাবিত করোনার টিকার তৃতীয় ধাপের পরীক্ষায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতিতে জার্মানির চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বিয়নটেকের করোনা টিকা দেখাচ্ছে সর্বোচ্চ বিশ্বস্ততা। অপেক্ষা শুধু চূড়ান্ত অনুমোদনের। বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। দুদিন আগেও বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে 60,000 স্বেচ্ছাসেবীর মধ্যে করোনার একটি কার্যকরী টিকার তৃতীয় ধাপের পরীক্ষা বেশ ভালোভাবেই চালাচ্ছিল যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। কিন্তু হঠাৎ করেই এক স্বেচ্ছাসেবীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় জনসনের উদ্ভাবিত টিকার চলমান পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে জটিলতা সৃষ্টি হয় অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েও। এই অবস্থায় তৃতীয় ধাপের পরীক্ষায় জার্মানির জৈব ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বিয়নটেকের কার্যকরী টিকা কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। ইতিমধ্যে আস্থা অর্জন করতে শুরু করেছে গণমানুষেরও। যদি আপনি দেখেন যে করোনার কোনো টিকা এসেছে তাহলে ধরে নেবেন সেটি জার্মানির তৈরি টিকার উপর নির্ভরতা রাখতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার আগে চলতি বছরের 28 সেপ্টেম্বর থেকে তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করা জনসন অ্যান্ড জনসন 200 মিলিয়ন ডোজের চুক্তিও সম্পন্ন করে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। এদিকে বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনার টিকা উদ্ভাবনে খুশি জার্মানিতে বসবাসরত প্রবাসীরা। তারা বলছেন টিকার মান উন্নয়নে বার্লিনের সহায়তা নিতে পারে ঢাকা। আরও ভালো হয় যদি আমরা মিলেমিশে কাজ করতে পারি, মানে জার্মানি যারা গবেষণা করছে জার্মানিতে তাদের সাথে যদি বাংলাদেশি গবেষকরা মিলে মিশে দ্বিপাক্ষিক একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে যদি এই গবেষণাটা সফল করা যায়, এবং জার্মানিও এক্ষেত্রে খুবই আশাবাদী যে পুরো বিশ্বের মানুষজন এটার ফলাফল ভালোভাবে ভোগ করবে। জার্মানিতে প্রায় প্রতিদিনই কয়েক হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে, সেই সাথে ধীর পায়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তবে কোভিড-19 যতই ভয়ঙ্কর রূপ ধারণ করুক না কেন, জার্মান প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের কাছে হার মানবে এমনটাই প্রত্যাশা জার্মান রাষ্ট্রপ্রধান সহ চিকিৎসক বিশেষজ্ঞদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সের দ্বিতীয় দফার করোনার ঢেউ সামলাতে কারফিউ থাকা এলাকাগুলোতে মোতায়েন থাকবে 12,000 পুলিশ। ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা, হবে জেলও। দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বলেছেন কারফিউ জরির কারণে নতুন করে আরও বেশি সংকটে পড়তে হবে সাধারণ মানুষকে। এদিকে গেল 24 ঘন্টায় রেকর্ড 30,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সের দ্বিতীয় ধাপের করোনা সামলাতে জারি করা হয়েছে কারফিউ। শনিবার থেকে এই কারফিউ শুরু হবে। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। আর এই কারফিউ মোকাবেলায় সংশ্লিষ্ট জায়গাগুলোতে মোতায়েন হচ্ছে 12,000 পুলিশ, সাথে থাকছে দাঙ্গা পুলিশও। কারফিউ ঘোষণার পর দেশের সর্বত্র এখন এ নিয়ে আলোচনা চলছে। আর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বলছেন তাদেরকে আরও সংকটের মধ্যেই পড়তে হবে। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কাজ করবে, সেক্ষেত্রে মালিকরা তাদের পারিশ্রমিক কতটা দেবে সেটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। এতে করে
করোনার যে সংক্রমণ ইতিমধ্যে সংক্রমিত হচ্ছে, এটা আমার মনে হয় কমবে। এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি রাত 9টার পর যারা কাজ থেকে ফিরবেন তাদের ক্ষেত্রে কারফিউ প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। এদিকে দেশটির একটি গণমাধ্যমের জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ ফরাসিরা এই কারফিউ মেনে নিয়েছেন। কারফিউ চলাকালীন অবস্থায় প্রথম দফায় কেউ তা ভঙ্গ করলে গুনতে হবে 135 ইউরো জরিমানা, দ্বিতীয় দফায় 1500, আর একাধিকবার আইন ভঙ্গ করলে 6 মাসের জেল, সেই সাথে 3750 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর তাই সবাইকে আইন মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। অনুসরণ বাবু, সময় সংবাদ, প্যারিস। আশঙ্কাজনক হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে ইতালিতে আসন্ন বড়দিনকে সামনে রেখে 3 সপ্তাহের লকডাউন দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সবশেষ একদিনে ইতালিতে আক্রান্তের সংখ্যা 8000 অতিক্রম করেছে। রাজধানী রোম, বন্দরনগরী নাপোলি এবং উত্তরাঞ্চলের বিভাগগুলোতে অনেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের ছুটিতে কমপক্ষে 3 সপ্তাহ লকডাউন দেওয়া উচিত। তবে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেছেন, তিনি আগাম কিছু বলতে চান না। লকডাউন দেয়া হবে কিনা তা নির্ভর করবে নাগরিকদের উপর। ক্রিসমাসে লকডাউন হবে কিনা তা আমি এখনই বলতে পারবো না। সবকিছু নাগরিকদের উপর নির্ভর করে। এই যুদ্ধে হয় একসাথে জিতবো, না হয় একসাথে হারবো। তাই আমি শুধু স্বাস্থ্যবিধি মেনে চলার কথাই বলবো। আক্রান্তের পাশাপাশি গত 24 ঘন্টায় 83 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে বাংলাদেশি সহ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা এখানে পরিবারবর্গ নিয়ে যারা আছি, ভীত সংকট অবস্থায় আছি। এর পাশাপাশি ইতালি বিশেষজ্ঞদের সিদ্ধান্ত জানতে পারি যে তারা আবার নাতালের আগে লকডাউন দেওয়া হবে ইতালিতে। অঞ্চলভিত্তিক নগরায়নের কাছে শোনা যাচ্ছে, এতে করে প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবেন। করোনা নিয়ে আমরা দারুণ হতাশায়। সবাইকে অনুরোধ করছি স্বাস্থ্যবিধি মেনে চলার। নতুন করে লকডাউনে গেলে ইতালির অর্থনীতিতে আরও নেতিবাচক প্রভাব পড়বে এবং 4.8 বিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতি হবে শুধুমাত্র পর্যটন খাতে। এদিকে 2021 সালের প্রথম দিকে ইতালিতে ভ্যাকসিন আসতে পারে বলে জানিয়েছেন ইতালিয়ান মেডিসিনস এজেন্সির আইফার প্রেসিডেন্ট ডোমেনিকো মাত্তুয়ান। শুরুতেই সবাইকে ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলেও স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা প্রাধান্য পাবে বলেও জানান তিনি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 8 বছর পর ইতালির স্পন্সর ভিসার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে প্রবাসীদের আশঙ্কা, স্পন্সর ভিসা পাওয়া বাংলাদেশিরা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে না গেলে আগামীতে আবারও কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশ। আর তাই এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে কঠোর নজরদারির মাধ্যমে স্পন্সর ভিসা পাওয়া শ্রমিকদের নির্ধারিত সময়ে দেশে ফেরা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ইতালির ভেনিস থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। দীর্ঘ প্রায় 8 বছর পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করা হলো সিজনাল ইটালিয়ান ভিসার। যদিও পূর্ববর্তী অনেকগুলো বছরে প্রায় 18,000-এর মতো বাংলাদেশি কৃষি বা সিজনাল স্পন্সরে ইটালিতে এসে শখানেকের মতো শুধু বাংলাদেশে ফিরে গিয়েছেন, আর তারই ফলশ্রুতিতে ইটালিয়ান সরকার তা বন্ধ করে দিয়েছিলেন। যেহেতু আমরা সিন্ডিকেট এবং আমরা এই বিষয় ইমিগ্রেশনে কাজ করি, তো আমাদের থেকে এই পরামর্শ থাকবে যারাই আসেন যেন আবার রিটার্ন বাংলাদেশে চলে যায়। এবছর বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে যাতে মনিটরিংয়ে রাখা হয়, তারা যাতে নিশ্চিতভাবে তাদের কাজ শেষে 6 থেকে 9 মাস পর বাংলাদেশে আবার ফিরে যায় এবং পরবর্তীতে আবার তারা ইটালিতে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে সম্পূর্ণ মনিটরিংয়ে রাখার জন্য আবেদন করেছেন সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি ইমিগ্রেশন এবং যারা ইটালিতে আইন বিশেষজ্ঞ বাংলাদেশিরা কাজ করেন তাদের মতামত। 3টা ক্যাটাগরিতে লোক আসতে পারবেন। যারা এবছর আসবেন, এসে চলে যাবেন, পরের বার আসবেন, এসে চলে যাবেন, তৃতীয়বার আসলে অটোমেটিক কাগজ হয়ে যাবে আপনাদের। যারাই আসবে এই ভিসায় তাদেরকে যেন মনিটরিং এ রাখা হয় এবং সময় মতো যেন দেশে ফেরত নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় যাতে এই জিনিসটাকে সুন্দরভাবে মনিটরিং করেন, যাতে বাংলাদেশিরা কাজ শেষে 6 থেকে 9 মাস পর নিশ্চিতভাবে বাংলাদেশে ফিরে যায় এবং বাংলাদেশিদের জন্য এই কোটা ব্যবস্থা সামনের দিকে প্রত্যেক বছর চলতে থাকে। ইতালির ভেনিস থেকে
মাকসুদ রহমান, সময় সংবাদ। কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক ও অভিবাসীদের ব্যবসা বাণিজ্য সহজ করার সুবিধার্থে নতুন নতুন উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। দেশটির কিছু নির্ধারিত এলাকায় সম্পত্তি কিনলে কাতারি নাগরিকদের স্পন্সর ছাড়াই সপরিবারে কাতার থাকার সুযোগ পাবেন বিদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে কাতার। বিশ্বের বিভিন্ন দেশে নানা খাতে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করলেও নিজেদের দেশে কোনো বিদেশি নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেয়নি এতদিন। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশের প্রথা ভেঙে বিদেশিদের কাতারের সম্পত্তি কিনলে স্থায়ী ও অস্থায়ী নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। জায়গা কিনে ওনারা এখানে বাড়ি করতে পারবে, তো এইগুলো যদি হয় এটা আমাদের যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা সুযোগ সুবিধা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন অনেক লোক আছে যারা এই অভিবাসন প্রক্রিয়া এবং গ্রহণ করবে। শুধু বিনিয়োগ নয়, কাতারের রিয়েল এস্টেট খাতকে লাভজনক করতে অভিবাসীদের কাছে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বেশ কিছু এলাকায় বিদেশি নাগরিকদের যারা যাতে রিয়েল এস্টেট ক্রয় করতে পারে এবং জমি ক্রয় করতে পারে সেই সুযোগ দিয়েছে। সর্বোপরি এই পুরো বিষয়টা আমাদের বাংলাদেশ এবং কাতারের বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে আরও সহায়ক হবে বলে আমি মনে করি। 7,30,000 রিয়ালের সম্পত্তি কিনলে কাতারি নাগরিকের স্পন্সর ছাড়া সপরিবারে থাকার সুযোগ সহ ও 35,50,000 রিয়ালের সম্পত্তি কিনলে স্থায়ীভাবে সপরিবারে থাকার সুযোগ পাবেন অভিবাসীরা। সেই সাথে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য বিনিয়োগের অধিকারও থাকবে অভিবাসীদের। সময় সংবাদ, দোহা, কাতার। প্রতিদিনই ভার্চুয়াল মাধ্যমে কম বেশি পূজা মণ্ডপের উদ্বোধন করছেন মমতা। কলকাতায় মহাষষ্ঠীর দিন ভার্চুয়াল পূজা উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পূজার আবহকে রাজনীতিতে জড়িয়ে মমতা মোদী দুজনেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে সে খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে ঘিরেই পুজোর খ্যাতি বিশ্বজুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে নিয়ম করে দুর্গাপুজোর উদ্বোধন করে আসছেন রাজ্যে। আগে এসব পুজো মণ্ডপে তারকারা দাপিয়ে বেড়াতেন, কিন্তু এখন পুজোর উদ্বোধন মানেই মমতার উপস্থিতি। কোভিড বাস্তবতার কারণে এবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হচ্ছে অনেক। মমতার একক উদ্বোধনের বিষয়টি নিয়ে বিরোধীদের অভিযোগ, পুজোকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল হোক, সিপিএম হোক, জাতীয় কংগ্রেস হোক, তারা যদি বলে এরা হিন্দুত্ববাদী, আমরা গর্বের সঙ্গে বলবো হ্যাঁ মা দুর্গার পুজো করছি। সেটা যদি হিন্দুত্ববাদের পরিচয় হয় তাহলে আমরা হিন্দুত্ববাদী। তবে তৃণমূল বলছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে মমতার আত্মার সম্পর্ক, আর পুজো মানেই তো বাঙালিয়ানা। শ্রী নরেন্দ্র মোদী আপনি 2020 সালে আবিষ্কার করলেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়। যদি পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর প্রতি মিনিমাম কোনো আলাদা আন্তরিকতা বা ভক্তি থাকতো, তাহলে 2019 পর্যন্ত এত বছর আপনার রাজনৈতিক জীবন, পুজোর সময় তো একটিবারও কোনো মেসেজ দেয়া বা পুজোর সময় তো একটিবারও বাংলায় পদার্পণ করা আপনি তো করেননি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এবারই প্রথম মমতার রাজ্যে একটি পুজোর উদ্বোধন হতে চলেছে, যা কলকাতা লাগোয়া সল্টলেকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। আসলে চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে মাহমুদুল্লাহর একাদশ ও নাজমুল একাদশ। দুই ম্যাচে সমান একটি করে জয় দু দলের। তবে রান রেটে এগিয়ে শীর্ষে আছে মাহমুদুল্লাহর দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার দুপুর 1টায়। প্রেসিডেন্টস কাপের পয়েন্ট টেবিলের লড়াইটা জমে উঠেছে। টুর্নামেন্টের মাঝপথে এসে সমতায় সবগুলো দল। দুটি করে ম্যাচ খেলে সবারই সমান একটি করে জয়। ফাইনালের আগে প্রতি দলেরই আরও দুটি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ ও নাজমুলের দল। মুমিনুল, মাহমুদুল্লাহ, ইমরুলদের অভিজ্ঞতাও সে দফায় জয় এনে দিতে পারেনি। অনেকটা স্বাচ্ছন্দ্যে জয় তুলে নেয় নাজমুল একাদশ। প্রশংসা কুড়িয়েছিল তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ব্যাটিং। গেল ম্যাচে রান পেয়েছেন মুশফিকুর রহিম, যদিও তার সেঞ্চুরি যথেষ্ট ছিল না তামিমের দলকে হারাতে। ফাইনালের সমীকরণে এই ম্যাচটি তাই গুরুত্বপূর্ণ, এজন্য দু দলই বেশ সতর্ক। দলীয় ফলাফলের বাইরে আছে ব্যক্তিগত নানা লক্ষ্য। দীর্ঘদিন পর মাঠে ফেরায় মানিয়ে নেয়ার পাশাপাশি ক্রিকেটাররা নিজেদের ফর্ম নিয়েও আছেন ভাবনায়। পরিকল্পনা করছেন দীর্ঘমেয়াদী। সবসময় আমি চিন্তা করি আমার নিজের সাথে নিজের কম্পিটিশনটা করার, এতে নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এবং নিজেকে নিজের যে স্কিলগুলো রয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক বেশি ডেভেলপ করার অপরচুনিটি থাকে। ন্যাশনাল টিমের বাইরে আছি, ঘরোয়া লিগগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। উইক পয়েন্ট যেগুলো রয়েছে এগুলো নিয়ে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে ব্যাটিং এবং উইকেট কিপিং দুইটা আলাদাভাবে কাজ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ ভালো কিছু আশা করব। তরুণদের নিয়ে গড়া নাজমুল একাদশের ছন্দপতন হয়েছে। বোলিং নিয়ে খুব একটা সমস্যা না থাকলেও ব্যাটিং হচ্ছে না জুৎসই, তাই বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে প্রস্তুত ব্যাটসম্যানরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালী চরেশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে এক বিচ্ছিন্ন চর আজ আর বিচ্ছিন্ন নয়। 4 স্তরের বাঁধ দিয়ে ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রায় 13,000 একরের এই চর যেন এক সাজানো দ্বীপ শহর। আরও জানাচ্ছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ বাবুল হোসেন। ভাসানচর নোয়াখালীর চরেশ্বর ইউনিয়নের হাতিয়া ও সন্দ্বীপের মধ্যবর্তী স্থানে তার অবস্থান। পতেঙ্গা থেকে রওনা দিয়ে 3.25 ঘন্টায় ভাসানচরে পৌঁছে ঢাকা থেকে যাওয়া সাংবাদিকরা। চরে নামার আগেই দেখা যায় 4 স্তরের বাঁধ নির্মাণ করে চরটিকে ভাঙন, জোয়ার, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চরটির আয়তন প্রায় 13,000 একর। এর প্রায় অর্ধেক 6,727 একর এখনই ব্যবহারযোগ্য জমির 3 ভাগের 1 ভাগ 1,702 একর জমিতে বাস্তবায়ন করা হচ্ছে তৃতীয় আশ্রয়ন প্রকল্প। এর মধ্যে 1 লাখ রোহিঙ্গার থাকার জন্য আবাসন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে 432 একর জমিতে। ভবিষ্যতে সম্প্রসারণ ও বনায়নের জন্য রাখা হয়েছে 918 একর এলাকা। 352 একর জমি রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ফরওয়ার্ড বেইজের জন্য। ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের অন্যতম একটি দেখার বিষয় হচ্ছে এই লাইট হাউসটি। প্রকল্প সংশ্লিষ্টরা এর নাম দিয়েছেন হোপ অফ লাইট, অর্থাৎ আশার আলো। 5টি জায়গা থেকে এই চরে যাওয়া যায়। এর সবচেয়ে কাছের ভূখণ্ড সন্দ্বীপ, যার দূরত্ব 4.5 নটিক্যাল মাইল। জাহাজির চর থেকে ভাসানচরের দূরত্ব 11 নটিক্যাল মাইল। হাতিয়া থেকে 13.2, নোয়াখালী থেকে 21 এবং পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অনেকেই দ্বীপটিকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বললেও ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক তা মানতে নারাজ। পিছনে আমার যে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা ভাসানচরে পৌঁছতে পারি। সন্দ্বীপে পৌঁছতে পারি 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এবং হাতিয়া পৌঁছতে আমাদেরকে 3 ঘন্টা লাগে। তো এই ডিফারেন্সটা আমাদেরকে মেনে নিতেই হবে। আমাদের উপকূলীয় অঞ্চলে লক্ষ লক্ষ লোক অবস্থান করছে, সুতরাং আমার কাছে কখনোই মনে হয় নাই যে এটা একটা বিচ্ছিন্ন দ্বীপ এবং এখানে যোগাযোগের ব্যবস্থা নাই। প্রায় 20 বছর আগে জেগে ওঠা ভাসানচরে এখনও রয়েছে মহিষের বাথান। বেশ কয়েকজন ব্যবসায়ী বাণিজ্যিক ভিত্তিতে 6,000 মহিষ পালন করছেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট বাংলাদেশিদের জন্য পাইলট আকারে ছাগল, ভেড়া ও গৃহপালিত পশুর খামার গড়ে তুলেছে নৌবাহিনী। আছে ফলদ ও বনজ গাছের নার্সারি। অব্যবহৃত 918 একর জমিতে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করারও পরিকল্পনা রয়েছে। মাত্র 2 বছরে এক সময়ের বিরানভূমি ভাসানচরের এই রূপান্তর সত্যি বিস্ময়কর। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দাফনের ঠিক আগের মুহূর্তে কেঁদে উঠল নবজাতক, রক্ষা পেল জীবন্ত কবর থেকে। মৃত্যু সনদ দেয়া নিয়ে সদুত্তর নেই ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ চায়নি 75 পরবর্তী ক্ষমতা গ্রহণকারীরা। বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার।
ইমোতে বন্ধুত্ব, পরে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে। ব্যবসার কথা বলে 11 লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট কথিত যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমকে খুঁজছে রাজশাহীর পুলিশ। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও তৈরি পোশাকের চালানে মাদক। স্ক্যানিংয়ে মেলে 39,000 ইয়াবা। রফতানি বাজারে ইমেজ সংকটের আশঙ্কা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।